আসসালামু আলাইকুম। হঠাৎ করেই নামাজের মাঝখানে ইন্দোনেশিয়ার এক মাদ্রাসা থেকে মাদ্রাসার প্রধান ওস্তাদ গায়েব হয়ে যায়, যেন সে সেখানে কখনো ছিলই না। সেই সাথে এই মাদ্রাসায় রহস্যজনকভাবে খুন হতে থাকে একের পর এক ওস্তাদেরা। সেই সাথে ভয়ানক জিনেরা ঘুরে বেড়াচ্ছিল পুরো মাদ্রাসা জুড়ে। এখানে মারা যাওয়া এই সকল ওস্তাদের লাশ এবং জিনদেরকে কালো জাদুর মাধ্যমে ব্যবহার করছিল মাদ্রাসারই কেউ একজন। সে কে? কেনই বা সে ইমানের বিসর্জন দিয়ে এই ভয়ানক কালো জাদুর পথ বেছে নিয়েছে? জানতে হলে দেখতে হবে সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা আজকের এই সদ্য মুক্তি পাওয়া মুভির গল্পটি, যা সত্যি ইন্দোনেশিয়ার একটা মাদ্রাসায় ঘটেছিল। এটা ওই সময়কার গল্প ছিল যখন পুরো ইন্দোনেশিয়া জুড়ে কালো জাদুর প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছিল। এত বেশি বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষেরা কালো জাদুকারী ভেবে ইমানদার মানুষদেরকেও অর্থাৎ ওস্তাদ এমনকি মসজিদের ইমামদেরকেও খুন করছিল। এমনই কালো জাদুকারী এবং ভয়ানক এক গোষ্ঠীর মধ্যে চলা যুদ্ধের সময়কার গল্প এটি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক মাদ্রাসার দৃশ্য দেখতে পাই, যেখানে ওস্তাদ সামির অন্য দুজন ওস্তাদের সাথে দেখা করে, যারা কিনা নিউজ আর্টিকেল নিয়ে কাজ করছিল। তাদেরকে সে কিছু নিউজ আর্টিকেল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাকি দুজন ওস্তাদ ওই সময় রেডিওতে খবর শুনছিল, যা থেকে আমরা ধারণা পাই যে ইন্দোনেশিয়ার অবস্থা এখন বেশ বেগতিক। চারিদিকে খুন, রাহাজানি, ছিনতাই এইসবই চলছে, যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিছু রাজনৈতিক সংঘ ধর্মীয় ব্যক্তিদেরকে খুন করছে এই দোষ দিয়ে যে তারা কালো জাদু করে। আর যাতে করে মাদ্রাসার ছেলেমেয়েরা এই ব্যাপারটা জানার পর বেশি বিচলিত না হয়ে পড়ে, এ কারণেই তারা এই আর্টিকেলগুলো পুড়িয়ে দিচ্ছিল। এরই মাঝে হঠাৎ করে তাদের ঘরের ছাদে আওয়াজ হয়ে ওঠে, যেন কেউ দৌড়ে যাচ্ছে। আচমকা ঘরের লাইট বন্ধ হয়ে যায়। তখনই কালো মুখোশধারী কিছু লোকেরা তাদের উপর আক্রমণ করে। দুজনকেই নৃশংসভাবে হত্যা করা হয়। একজনের তো গলা কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হয় মাথাকে। অর্থাৎ এই রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছিল মাদ্রাসার এই দুই ওস্তাদও। একই রাতে ওই মাদ্রাসার একজন ছাত্রী আনিসাকে আমরা দেখতে পাই, যে কিনা ঘুমের মাঝে ভয়ানক ডাক শুনে জেগে উঠেছিল। সে এতে করে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে আগে সে আশেপাশে চেক করে। যখন সে সবকিছু স্বাভাবিক দেখে তখন সে ঘরে লাইট জ্বালানোর চেষ্টা করে, তবে ইলেকট্রিক লাইট জ্বলছিল না। যা দেখে সে একটা ল্যাম্প জ্বালায় এবং টর্চ আর খিমার হাতে নিয়ে সে যখন ঘর থেকে বের হতেই যাচ্ছিল, দরজা খুলতেই সে আচমকা নিজের সামনে এক ভয়ানক প্রেতাত্মাকে দেখতে পায়। যা দেখে সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে দরজা বন্ধ করে শুধুমাত্র আল্লাহর নাম নিতে থাকে। এমন সময় তার মনে হয় পিছ দিয়ে কেউ যেন তার কাছে আসছে। হঠাৎ করেই তার কাঁধে হাত রাখে তার বান্ধবী নূর, যার ফলে আনিসা আরো বেশি ভয় পেয়ে যায়। নূর জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আনিসা ভয়ে কিছু বলতে পারছিল না, বরং সে তার পিছে লুকিয়ে পড়ে। তখন নূর দরজা খুলে চেক করে, তবে বাইরে তো কেউই ছিল না। যা দেখে আনিসাও অবাক হয়ে যায়। সে দরজাটি দ্রুত বন্ধ করে দেয়। আনিসা প্রায় এরকম ভয় পেত, তাই বাকিরাও আর গুরুত্ব দেয় না। এখন পরদিন সকালে ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই পাহাড়ি এই মাদ্রাসার দৃশ্য, যেখানে সব স্টুডেন্টরা ক্লাসের দিকে এগোচ্ছিল। নূর এখানে সুযোগ বুঝে আনিসার কাছে জিজ্ঞাসা করে গতরাতে সে কি দেখেছিল। আনিসা যখনই উত্তরে বলতে যাচ্ছিল যে সে একটা শয়তান দেখেছে, তখনই তার সাথে ধাক্কা লাগে মাদ্রাসার একজন ছাত্র সাত্রিয়র। সে আনিসার মুখে শয়তানের নাম শুনে বেশ অবাক হয় এবং এই ব্যাপারে আরো বেশি জিজ্ঞাসা করতে চাইছিল। তবে আনিসা তার কথায় গুরুত্ব না দিয়ে নূরের সাথে সেখান থেকে ক্লাসে চলে যায়। সাত্রিয়র সাথে এখানে তার বেস্ট ফ্রেন্ড আলিও ছিল। তারা দুজন যখন ক্লাসে যাচ্ছিল তখন তারা দেখতে পায় আজ ওস্তাদ বাগাস নোটিশ বোর্ডে নিউজ রিপোর্ট লাগাচ্ছে, যেটা সাধারণত ওস্তাদ রহিম করে। অর্থাৎ গতরাতে যে দুজন ওস্তাদ মারা গিয়েছিল তাদের একজন। যে ব্যাপারটা সাত্রিও বলেও, তবে বাগাস এখানে তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তার এই ব্যবহার সাত্রিয়র কাছে বেশ অবাক লাগে। আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি গতরাতের ঘটনার ব্যাপারে এখনো স্টুডেন্টরা কেউই জানতো না। এখন ওই দিন ক্লাস চলাকালীন হঠাৎ করে ওস্তাদ বাগাস মাইকিং করে এবং সব স্টুডেন্টদের ডরমিটরিতে ফিরে আসতে বলা হয়। আজকের বাকি ক্লাস ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ না জানায় সকল স্টুডেন্টরা একটু অবাক হয়। এদিকে আনিসাদের ক্লাস নিচ্ছিল উম্মি রাতি, যে কিনা স্টুডেন্টদের বলে দ্রুত ডরমিটরিতে ফিরে যেতে।
এখানে নূর খেয়াল করে আনিসার শরীর ভীষণ খারাপ করছে, তাই সে তাকে মেডিকেল রুমে যেতে বলে। ওই সময় আমরা দেখতে পাই সাত্রিয় এবং আলী ক্লাস বাঙ্ক করে একটা স্থানে গিয়ে সিগারেট পান করছিল। তারাও ক্লাস ক্যান্সেলের কথা শুনে একটু অবাক হয়। সেই সাথে ওই স্থান থেকে তারা দেখতে পায় সকল ওস্তাদ এবং উম্মিরা একত্রিত হচ্ছে, যে ব্যাপারটা তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়। এদিকে আমরা দেখতে পাই ওস্তাদ বাগাস ওস্তাদ রিদওয়ানের উপর অনেক বেশি রেগে গিয়েছিল। গতরাতে দুজন ওস্তাদ মারা গিয়েছে, তাদেরকে দাফন করার বদলে তাদের ব্যাপারটাকে গোপন করে রেখেছে রিদওয়ান। মূলত প্রধান ওস্তাদ এই মুহূর্তে মাদ্রাসায় উপস্থিত নেই, এ কারণে রিদওয়ান চাইছিল সে যখন আসবে তখনই এই ব্যাপারে কোনো রকম অ্যাকশন নিবে। যেহেতু এই মুহূর্তে সব দায়িত্ব রিদওয়ানের উপর আছে, তাই বাগাস তাকে বলে যে এরপর যদি খারাপ কোনো কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে রিদওয়ান। উম্মি রাতে এসে তাদেরকে এইভাবে ঝগড়া করতে নিষেধ করে। এখন সাত্রিয় এবং আলীকে দেখা যায় যারা কিনা ক্লাসের দিকে ফিরে যাচ্ছিল, যেখানে সাত্রিয় মেডিকেল রুমে আনিসাকে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে যায়। আলী বাইরে থেকে পাহারা দিচ্ছিল। আমরা বুঝতে পারি সাত্রিয় আনিসাকে মনে মনে পছন্দ করত। সে এখানে আনিসাকে জিজ্ঞাসা করে ওই সময় সে শুনেছিল আনিসা বলেছিল যে সে একটা শয়তান দেখেছে। আনিসা বলে যে সে সত্যিই গতরাতে একটা শয়তান দেখেছে। সে আরো কিছু বলতে যাবে তখনই সেখানে ওস্তাদ রিদওয়ান চলে আসে। সাত্রিয় এগিয়ে আসলে তার সাথে কথা বলতেই ওস্তাদ রিদওয়ান বুঝতে পারে আলী এবং সাত্রিয় ধূমপান করেছে। তারা অস্বীকার করার চেষ্টা করে, তবে আলীর মাথার টুপিতে গোজা ছিল মেঝের প্যাকেট, যার ফলে তারা ধরা পড়ে যায়। তাই সে এখানে কোরআনের আলোকে তাদেরকে কিছু কথা বলে এবং এই সব থেকে দূরে থাকতে বলে। সাত্রিয় ব্যাপারটা মেনে তো নেয়, তবে সে এখানে ওস্তাদ রিদওয়ানকে সরাসরি গতরাতে মারা যাওয়া ওই দুজন ওস্তাদের কথা জিজ্ঞাসা করে, যে তাদেরকে সে আজ সারাদিনে দেখেনি কোথাও। রিদওয়ান কি বলবে তা বুঝতে পারছিল না। তখন আলী সাত্রিয়কে নিয়ে সেখান থেকে চলে যায়, কেননা সে ভেবেছিল রিদওয়ান হয়তো বা রেগে গিয়েছে। এখন রিদওয়ান আনিসাকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সাত্রিয়র মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো না কোনো কিছু সমস্যা চলছে। মাদ্রাসা থেকে যেসব স্টুডেন্টরা বাড়িতে গিয়েছিল তাদের বেশিরভাগই ফিরে আসেনি। শুধুমাত্র তাই নয়, আজ সারাদিন ওই দুজন ওস্তাদকে না দেখেও তার মনে খটকা জাগছে। সেই সাথে আনিসাও বলেছে যে সে একটা শয়তান দেখেছে গতকাল। আলীর এরকম কিছু মনে হচ্ছিল না, মাদ্রাসায় আবার শয়তান আসবে কোথা থেকে। তাই সে এইসব নিয়ে সাত্রিয়কে চিন্তা করতে মানা করে। তবে সাত্রিয়র মনে তো সন্দেহ জেগেছিল, তাই সে বেরিয়ে পড়ে এই ব্যাপারে আরো তথ্য নিতে। এদিকে আনিসা মেডিকেল রুমেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই সে উঠে দেখতে পায় অন্ধকার হয়ে গিয়েছে। সে সেখান থেকে চলে যাবে, এরই মাঝে আপনা আপনি পাশের জানালাটি খুলে যায়। আনিসা এতে করে একটু অবাক হয়। সে ভয়ে ভয়ে জানালাটি আটকে দিয়ে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, এমন সময় ওই রুমের দরজা আপনা আপনি খুলে যায়। পর্দার এই পাশ থেকে সে দেখতে পায় ওই ভয়ানক শক্তিকে ওই রুমে প্রবেশ করতে। ওই মহিলাটি পুরো ঘর দিয়ে হেঁটে যায়, তবে পর্দার শেষ প্রান্তে এসেই সে অদৃশ্য হয়ে যায়, যা দেখে আনিসা অনেক বেশি ঘাবড়ে যায়। সে দ্রুত ওই রুম থেকে বেরিয়ে আসে। তখনই তার কাঁধে হাত রাখে ওই মহিলা। সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করলে ওই মহিলা আবারও তার সামনে চলে আসে। মহিলাটি কিছুতেই তার পিছু ছাড়ছিল না, যা দেখে সে এক স্থানে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। অন্ধকারের মধ্যে সে কাউকে একটা দেখতে পায়, যে কিনা তাবিজ টাইপের কিছু একটা মাটির ভেতরে পুঁতছিল। আনিসা বুঝতে পারে কেউ হয়তো বা কালো জাদু করছে। ওই সময় ওস্তাদ সামিরকে দেখা যায়, যে কিনা ওই দুজন ওস্তাদের লাশ যেখানে রাখা ছিল সেখানে গিয়েছিল। তাদের জন্য ভীষণ খারাপ লাগছিল, এ কারণেই সে সেখানে গিয়েছিল। তবে ওই ঘরের লাইটটি জ্বলে না, যা দেখে তার আরো বেশি খারাপ লাগে। সে ওই লাশ দুটোর কাছে গিয়ে কাঁদতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে দ্রুত কবর না দেওয়ায় তারা হয়তো বা কষ্ট পাচ্ছে। সে দোয়া করছিল যাতে করে প্রধান দ্রুত মাদ্রাসায় ফিরে আসে। তখনই আমরা দেখতে পাই এই মাদ্রাসারই কেউ একজন কালো জাদু করতে শুরু করে। এই কালো জাদু এতটা ভয়ানক ছিল যে সে একটা টিকটিকি মেরে তার মাথা খেয়ে ফেলে, আর এরপর তার রক্ত দিয়ে কালো জাদু করতে থাকে। এরপর সে দুটো পুতুল হাতে তুলে নেয়, যার একটা রক্তের মধ্যে চোবাতেই হঠাৎ করে সেখানে থাকা একটা লাশ উঠে বসে এবং ওস্তাদ সামিরের দিকে তাকিয়ে বলে, সবাই মৃত। অন্য পুতুলটি রক্তের মধ্যে চোবাতে অন্য লাশটিও উঠে বসে এবং একই কথা বলে।
যা দেখে সামির ভয়ে দূরে সরে চোখ বন্ধ করতেই লাশ দুটো গায়েব হয়ে যায়। চোখ মেলে সে আর লাশ দুটোকে সামনে দেখতে পায় না। সে দ্রুত ওই ঘর থেকে বের হবে, তবে দরজাটি তো লক হয়ে গিয়েছিল। তখন সে দরজার অপর পাশ থেকে ওই লাশ দুটোকে চিৎকার করতে শুনতে পায়। এদিকে ওই কালো জাদুকারী তখনও কালো জাদু করেই চলেছিল। সে পুতুল দুটির সাথে যা কিছু করছিল, লাশ দুটিও তাই করছিল। সে একটা পুতুলের মাথা কেটে ফেলতেই একটা লাশেরও মাথা কেটে আলাদা হয়ে যায়। অন্য লাশটি তখন সামিরের কাছে আসে, যাকে দেখে সামির এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে হাল ছেড়ে দিয়ে সেখানেই বসে পড়ে। তখনই কালো জাদুকারী অন্য একটা পুতুলের উপর কিছু রক্ত ছিটিয়ে দেয়। এদিকে ওই লাশও মুখের ভেতর থেকে কিছু একটা ঢেলে দেয় সামিরের উপর। এদিকে আনিসা তখনও ওই শক্তি থেকে পালাচ্ছিল। পালাতে পালাতে হঠাৎই তার দেখা হয় সাত্রিয়র সাথে। সে আনিসাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এমন সময় সামিরও ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আনিসা এবং সাত্রিয় ছুটে চলে যায় তার কাছে। তার পুরো শরীরে রক্ত লাগানো ছিল এবং সে চিৎকার করছিল। সেই সাথে তার কোনো হুঁশও ছিল না, যা দেখে আনিসা এবং সাত্রিয় বাকিদেরকে ডাকতে থাকে। এখন মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় ওস্তাদ সামিরকে। সেখানে বাকি স্টুডেন্টদের সাথে আলী এবং নূরও আসে, যেখানে আনিসা বলে এটা হয়তো বা কোনো অভিশাপ। প্রত্যুত্তরে নূর বলে ইমানদার ব্যক্তিদের অভিশাপ লাগে না। তখন আনিসা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অভিশাপ দেওয়া হয়েছিল। নূর তাকে মনে করিয়ে দেয় ওটা কালো জাদু ছিল। আনিসা বলে সেও কালো জাদুর কথাই বলছে। সেই সম্পর্কিত বই প্রায় পড়ে, যে কারণে সে এই ব্যাপারে অনেক কিছু জানে। এরই মাঝে সেখানে ওস্তাদ বাগাস চলে আসে এবং তাদের সকলকে বকা দিয়ে দ্রুত ডর্মে ফিরে যেতে বলে। সব স্টুডেন্টরা সেখান থেকে ডর্মে ফিরে যায়। এদিকে বাগাস ওস্তাদ সামিরের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। ওই রাতেই মাদ্রাসায় ফিরে আসে মাদ্রাসার প্রধান। সকলে মিলে প্রধানকে সবকিছু খুলে বলে। ওই দুটো লাশ এখন গায়েব ছিল, যেটা শুনে প্রধান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে রিদওয়ানকে দায়িত্ব দিয়েছিল, তাই সে রিদওয়ানকে প্রশ্ন করে যে সে কেন ওই দুটো লাশ কবর দিল না। এখন লাশ নিয়ে কালো জাদু হয় এই ব্যাপারটা কি সে জানে না? এছাড়া একজন আদর্শ মুসলিমের কর্তব্যই হলো অন্য মুসলিমের লাশকে যত দ্রুত সম্ভব দাফন করা। তার একটা ভুলের কারণে তাদের তো জানাজাও নসিব হলো না। রিদওয়ান এখানে তার সকল কথা মাথা নিচু করে চুপচাপ শোনে। বাগাস তখন সামিরের ব্যাপারটা নিয়েও রিদওয়ানকেই দায়ী করতে থাকে, যা দেখে প্রধান তাকে থামায় এবং বলে তারা যেন একে অন্যের উপর কাদা ছুড়াছুড়ি না করে। যা ভুল হওয়ার তা হয়ে গিয়েছে। এখন স্টুডেন্টরা কতটুকু জানে? স্টুডেন্টরা এখনো পর্যন্ত ওই দুইজন ওস্তাদের মৃত্যুর ব্যাপারে জানতো না। তারা শুধুমাত্র ওস্তাদ সামিরের ব্যাপারে জানতো, যেটা শোনার পর প্রধান বলে নামাজের ব্যবস্থা করতে। আজ রাতে তারা সকলে একত্রে নামাজ আদায় করবে, যেখানে ইমাম ছিল প্রধান নিজে। এখন নামাজের এক পর্যায়ে তারা প্রথমবার যখন সেজদায় যায়, তখন অনেকক্ষণ কেটে যায়। ইমাম সেজদা থেকে ওঠার কোনো রকম সংকেত দেয় না। ফলে তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় ছাত্রীও কি হচ্ছে এটা দেখার জন্য আস্তে আস্তে করে মাথা উঁচু করে। সে দেখতে পায় প্রধানের পিছেই দাঁড়িয়ে আছে একটা কাফনের কাপড় পেঁচানো লাশ। এটা মূলত ওই দুইজন ওস্তাদের একজনের লাশ ছিল, যাকে এইভাবে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় ছাত্রীও। ফলে বাকিরাও উঠে বসে। তারা ওই লাশ তো দেখতে পায় না, তবে এরই সাথে গায়েব হয়ে গিয়েছিল প্রধান নিজেও, যার কোনো হদিস তারা খুঁজে পায় না। ফলে তারা সকলে হতবাক হয়ে যায়। এখন এমন পরিস্থিতিতে সব ওস্তাদরা মিলে সিদ্ধান্ত নেয় যে আজ সব স্টুডেন্টদের বড় হলে একত্রে ঘুমাতে দেওয়া হবে, যাতে করে সকলের উপর নজর রাখতে পারে তারা। এখন সব স্টুডেন্টরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একত্রিত হয় হলরুমে, যেখানে ছেলে এবং মেয়েদের মাঝখানে একটা বড় পর্দা টাঙিয়ে দেওয়া হয়। ছাত্রীর মতে সে যা সন্দেহ করেছিল তাই হলো, মাদ্রাসায় কিছু একটা চলছে, এর পরিবেশ এখন আর ঠিক নেই। আলী বলে যে তাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। ছাত্রী এই কথার কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ে। এখন একে একে সকলে শুয়ে পড়ে। তখন রিদওয়ান লাইট অফ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর সে বেরিয়ে যাওয়া মাত্রই ছাত্রীও উঠে বসে। সে আলীকেও ডেকে তোলে। সে আলীকে বলে না কোথায় যাচ্ছে, তবে সে তার সাথে যেতে বলে। ছাত্রীও তাকে নিয়ে চলে যায় অফিস রুমে, যেখানে গিয়ে সে টেলিফোন দিয়ে নিজের বাড়িতে কল করার চেষ্টা করে। তবে টেলিফোনের লাইন ঠিক ছিল না, যে কারণে সে যোগাযোগ করতে পারে না। এরই মাঝে সে সেখানে নিউজ পেপারের কাটিং দেখতে পায়,
যেখান থেকে তারা প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার এই অস্থির পরিবেশের ব্যাপারে জানতে পারে, যা দেখে তারা অবাক হয়ে যায়। ওই সময় আলী সেখানে একটা লিস্ট খুঁজে পায়। এই লিস্টে লেখা ছিল যাদের খুন হতে পারে, অর্থাৎ যে সকল ওস্তাদের জীবন নিয়ে ঝুঁকি রয়েছে তাদের নাম। আর এই লিস্টে নাম ছিল সাত্রিয়র বাবারও, যা দেখে সাত্রিয় তার বাবা মাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় সেখানে একজন ওস্তাদ চলে আসে। সন্দেহ হওয়ায় সে অফিস রুমটা চেক করে। ওই সময় সাত্রিয় এবং আলী টেবিলের পেছনে লুকিয়েছিল, যে কারণে ওস্তাদ তাদেরকে দেখতে পায় না। এখন ওই দিন ভোরের দিকে আনিসার ঘুম ভেঙে যায় কিছু আওয়াজে। ঘুম ভাঙতেই সে দেখতে পায় পুরো হল রুম ফাঁকা। সে এবং নূর বাদে সেখানে আর কেউ নেই। নূর উল্টো দিকে ফিরে বসেছিল। তাকে সে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে সে তো অদ্ভুত ব্যবহার করছিল। পর মুহূর্তেই সে ভয়ানকভাবে তার দিকে এগোতে থাকে। দেখা যায় এটা নূর নয়, বরং ওই শয়তানি শক্তি ছিল, যে কিনা আনিসাকে বারবার বলছিল সবাই মৃত। এই দৃশ্য দেখে আনিসা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে সকালবেলা নূরের ডাকে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরও এই স্বপ্নের কারণেই সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। নূর তাকে শান্ত করার চেষ্টা করে। তখনই সে উঠে দ্রুত তৈরি হয়ে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য। তবে হলরুম থেকে বের হতেই আবারও ওই শক্তি তাকে ডাক দেয়। পর মুহূর্তেই ওই শক্তি তার কানের কাছে এসে বলে প্রধানের ঘরে যেতে, যা শুনে আনিসা অবাক হয়। প্রধান তো গত রাত থেকে গায়েব, তাই সে এই ব্যাপারে গুরুত্ব দেয় না। এদিকে ওস্তাদ সামিরকে দেখতে গিয়েছিল সাত্রিয়। আলীর উপর দায়িত্ব পড়েছিল ওস্তাদ সামিরকে পরিষ্কার করার। সাত্রিয় এখানে আলীকে বলে যে তারও মনে হচ্ছে সামির হয়তোবা অভিশাপ অথবা কালো জাদুর শিকার। তার আর দেরি করা উচিত না, এখনই বেরিয়ে গেলে সে সন্ধ্যার আগে বাড়িতে চলে যাবে। আলী তাকে ব্যস্ত হতে নিষেধ করে। বাইরের পরিস্থিতির ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তখন সাত্রিয় বলে আলী অনেক ভাগ্যবান, তার বাবা মা বিদেশে থাকে। তবে সাত্রিয়র বাবা মা বিপদে পড়তে পারে, তাই সে তখনই বেরিয়ে পড়ে পারমিশন নেওয়ার জন্য। এমন সময় আচমকা ওস্তাদ সামির উঠে বসে এবং ভয়ানকভাবে আলীর দিকে তাকায়। আলী এতে করে ঘাবড়ে গিয়েছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে স্বাভাবিক না। হুট করে সে বিছানার উপর উঠে দাঁড়ায় আর এরপর বলতে থাকে সবাই মৃত। একথা বলতে বলতে সে ভয়ানকভাবে আলীর উপর আক্রমণ করতে এগিয়ে যায়, যা দেখে আলী দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ওই শক্তির কথা মতো আনিসা যাচ্ছিল প্রধানের ঘরের সামনে, যেখানে থাকা ওই শক্তি গায়েব হয়ে যায়। আর এরপর সে একদম সামনে গিয়ে পৌঁছায়, যেখানে আচমকায় ওই শক্তি আবারও তার কানের কাছে এসে বলে ভেতরে দেখতে। দরজা বন্ধ ছিল, তাই আনিসা ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। তবে ভেতরে সে অস্বাভাবিক কিছুই দেখতে পায় না, যে কারণে সে এ ব্যাপারে গুরুত্ব না দিয়ে বরং বাথরুমের সাইডে চলে যায়। সেখানে যাওয়ার পর সে ইটের টুকরোর মাঝে একটা তাবিজের মতো কিছু খুঁজে পায়, যা দেখে সে অবাক হয়ে গিয়েছিল। এমন সময় তার চোখ পড়ে উপরের দিকে, যেখানে দাঁড়িয়ে ছিল ওস্তাদ বাগাস এবং তার হাতে ছিল এই তাবিজ কবচেরই জিনিসপত্র। সে সেটা সেখানে রেখে চলে যায়, যা দেখে আনিসা অবাক হয়ে যায়। এমন সময় সেখানে চলে আসে নূর। আনিসা এখানে ওই তাবিজের মতো জিনিসটা তাকে দেখায়। নূর তখনই সেটা ফেলে দিতে বলে। আনিসা বলে এতে ভয়ানক কিছু হতে পারে, তবে নূরের মতে এতে বিশ্বাস করাও শিরকি। একথা বলেই সে ওই তাবিজটি নিয়ে ফেলে দেয়। আর এরপর সে নিজের কাপড় চোপড় ধুতে আরম্ভ করে। কাপড় চোপড় ধোয়া শেষে সে যখন সেটা নাড়ছিল, তখন অন্য একটা চাদরের পিছে সে এক ভয়ানক কালো অবয়ব দেখতে পায়। তবে চাদর সরাতেই সেখানে আর কিছুই দেখা যায় না, তাই সেই ব্যাপারে গুরুত্ব দেয় না। আবারও যখন সে কাপড় নাড়তে যায়, তখন হঠাৎ করে তার চোখ চুলকাতে শুরু করে। শুধুমাত্র চোখই না, তার হাত পা মুখ সব জায়গায় যন্ত্রণা করছিল। দূর থেকে তাকে এইভাবে ছটফট করতে দেখে আনিসা তার কাছে দৌড়ে আসে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে বলে তার চোখে কষ্ট হচ্ছে। পরক্ষণেই সে চোখ মেলতেই দেখতে পায় সে কিছুই দেখতে পাচ্ছে না, সব জায়গায় শুধু অন্ধকার। আনিসা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। মুহূর্তের মধ্যে নূরের চোখ থেকে রক্ত বের হতে শুরু হয়। হঠাৎই তার মুখ থেকেও রক্ত বেরিয়ে আসে। শুধুমাত্র রক্তই না, সেই সাথে বেরিয়ে আসে একটা বড় কাটা তার, যা টেনে বের করার পর কিছু একটা তার চোখের কাছে চলে যায়। সেখানে হাত দিয়ে সে বের করে নিয়ে আসে একটা বড় পেরেক। দুই চোখ থেকে এটা বের হয়। সে ছটফট করতে থাকে। বান্ধবীকে এইভাবে ছটফট করতে দেখে আনিসা কি করবে তা বুঝে উঠতে পারছিল না।
ছটফট করতে করতে নূর পেছনের দিকে সরতে থাকে, আর এর ফলে সে চলে আসে কুয়োর কাছে। সে কুয়োর ভেতরে পড়ে যেতে যায়, তবে আনিসা তাকে ধরে ফেলে। আনিসা আপ্রাণ চেষ্টা করতে থাকে তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর, তবে তখনই কুয়োর ভেতরে থাকা এক ভয়ানক শক্তিকে দেখা যায়, যে কিনা নূরের পা ধরে টানতে আরম্ভ করে, যার ফলে আনিসা আর তাকে ধরে রাখতে পারে না। নূর কুয়োর ভেতরে পড়ে যায়। আনিসা চিৎকার করে কাঁদতে থাকে। এই ঘটনার পর ওস্তাদ পাগাস আরও বেশি রেগে গিয়েছিল রিদওয়ানের উপর। সে প্রথম থেকেই বলছিল মাদ্রাসার সব স্টুডেন্টদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, তবে রিদওয়ানই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছিল। এখানে রিদওয়ান এবং বাগাসের মধ্যে বেশ তর্ক হয়। রিদওয়ানের মতে বাগাসের ধৈর্য ধরা উচিত, সে যে দায়িত্ব পালন করছে সেটা এত সহজ না। বাগাসের জায়গায় থেকে তার উপর আঙুল উঁচু করা খুব সহজ। এর উপর আবার প্রধানের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তখন তাদেরকে থামায় রাতি। রাতির মতে এই মাদ্রাসায় কেউ একজন হয়তো বা এই খুনগুলো করছে। তাদের ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, যে কিনা এই সব কিছুর পেছনে রয়েছে। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা এইসব নিয়েই ভাবতে থাকে। এখন ওই রাতেও স্টুডেন্টদের হলরুমেই রাখা হয়, যেখানে সকলে মিলে জিকির করছিল। হঠাৎই কিছু কিছু স্টুডেন্টরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা হঠাৎ করেই এই বলে জিকির করতে আরম্ভ করে যে সকলে মৃত, সকলে মৃত। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জিনের আসরে আসা স্টুডেন্টদের চোখ সাদা হয়ে যায়। তারা ছটফট করতে থাকে এবং অন্য স্টুডেন্টদের উপর আক্রমণ করতে থাকে। অনেকে মিলেও তাদেরকে শান্ত করতে পারছিল না। তাদের চোখ এবং মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, যা দেখে সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কোনো মতে ওই রাতটা এভাবেই কেটে যায়। স্টুডেন্টদের কোনো মতে শান্ত করতে সক্ষম হয় রিদওয়ান, তবে তারা বেশ আহত হয়ে পড়েছিল। সেই সাথে অন্যান্য স্টুডেন্টরাও আহত হয়ে পড়েছিল। আস্তে আস্তে করে ওই সকল স্টুডেন্টদের জ্ঞান ফিরে আসে, যা দেখে রিদওয়ান বলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রয়োজন। সকল ঔষধপত্র মেডিকেল রুমে ছিল, যা আনার জন্য আনিসা, সাত্রিয় এবং আলী তখনই রওনা দেয়। আনিসা ভেতরে চলে গেলেও আলী ভেতরে যেতে ভয় পাচ্ছিল, তাই সে সাত্রিয়কে বলে সে বাইরেই অপেক্ষা করবে, কেননা ভেতরে ছিল ওস্তাদ সামির। এখন তারা ঔষধপত্র নিচ্ছিল, এমন সময় আমরা দেখতে পাই আলমারির পাশে দাঁড়িয়ে ওস্তাদ সামির কাচের টুকরো চিবিয়ে খাচ্ছে, যার ফলে তার মুখ রক্তাক্ত হয়ে যাচ্ছিল। সে এখানে সাত্রিয়কে ডেকে বলে যে তার বাবা কেমন আছে, যা শুনে এবার সাত্রিয়র মাথা খারাপ হয়ে যায়। সে তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাবা মায়ের কাছে যাওয়ার জন্য। আনিসা তাকে আটকানোর জন্য এবং বোঝানোর জন্য তার পিছু করতে থাকে। তাদেরকে এভাবে বেরিয়ে যেতে দেখে আলী ভেতরে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় ওস্তাদ সামির তো নিজের বিছানায় শুয়েছিল, যেখান থেকে সে ভয়ানকভাবে আলীর দিকে তাকায় এবং হাসতে থাকে, যা দেখে আলী আরও বেশি ঘাবড়ে যায় এবং দ্রুত হলরুমের দিকে দৌড়ে চলে যায়। এদিকে আনিসা সাত্রিয়কে বোঝানোর চেষ্টা করছিল এটা ওই শয়তানের কোনো চাল হতে পারে, বাইরে গেলে তার বিপদ হতে পারে। এমনও হতে পারে সে এখানে নিরাপদ ছিল, তবে বাইরে গেলে মারাও যেতে পারে। তখন সাত্রিয় বলে তার কপালে যদি এখন মৃত্যু থাকে তাহলে তা হবেই, অন্ততপক্ষে সে তার পরিবারকে দেখে মরতে পারবে। আনিসা জিজ্ঞাসা করে সে ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে না তো, যার প্রত্যুত্তরে সাত্রিয় বলে তার যদি এটা মনে হয় তাহলে সে এটা মনে করতে পারে, তবে তার পরিবারের তাকে প্রয়োজন। আনিসা প্রত্যুত্তরে বলে যে এই মাদ্রাসারও তাকে প্রয়োজন, তবে সাত্রিয় তার কথা শোনে না, বরং সেখান থেকে তখনই বেরিয়ে যায়। এই মুহূর্তে আমরা বাইরের পরিবেশ দেখতে পাই। রাস্তা, নালা, নর্দমা সব জায়গায় লাশ পড়েছিল। গাছের সাথে ঝুলছিল ওস্তাদের লাশ। অনেক নিষ্পাপ মানুষও এই সব কিছুর শিকার হচ্ছিল, যারা কিনা কখনো কালো জাদু করেইনি, বরং আল্লাহর পথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছে। এই সকল লাশের পাহাড় পেরিয়ে যখন সাত্রিয় লুকিয়ে লুকিয়ে তার বাড়ির দিকে এগোচ্ছিল তার বাবাকে বাঁচানোর জন্য, ওই সময় আমরা তাদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার মা তার বাবার জন্য খাবার তৈরি করছিল। তখনই ছাদের উপর আমরা ওই খুনিদেরকে দেখতে পাই। পর মুহূর্তে তার মা যখন খাবার নিয়ে তার বাবার কাছে যায়, তখন সে দেখতে পায় সেখানে তার হাজবেন্ড নেই, বরং নিচে টুপি পরে আছে। পরক্ষণেই উপর থেকে তার লাশ ঝুলে পড়ে, যা দেখে সে ভয়ানকভাবে কাঁদতে আরম্ভ করে। এদিকে এই ব্যাপারে না জানা সাত্রিয় তো তার বাবাকে বাঁচানোর জন্য তখনও বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ করেই সে ওই খুনিদেরকে দেখতে পায়, যারা কিনা তার সামনেই এক লোককে নির্মমভাবে মেরে ফেলে। তারা এখানে সাত্রিয়কেও দেখে ফেলে, ফলে সাত্রিয় দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। একে তো মাদ্রাসার স্টুডেন্ট,
এর উপর আবার ওস্তাদের ছেলে। সে ভালো করেই জানতো সে ধরা পড়লে বাঁচতে পারবে না। এভাবেই পালাতে পালাতে সে উঁচু একটা স্থান থেকে গর্তের ভেতরে পড়ে যায়, যেখানে অনেকগুলো লাশ ছিল। বুদ্ধি খাটিয়ে সাত্রিও এই লাশের নিচে নিজেকে লুকিয়ে ফেলে। এরই মাঝে ওই খুনিও সেখানে চলে আসে। তারা সাত্রিওকে খুঁজে পায় না ঠিকই, তবে আশেপাশের লাশগুলোতে আঘাত করতে থাকে। সাত্রিও তবুও কোনো রকম সাড়া শব্দ দেয় না। অন্যদিকে ওই সময় মাদ্রাসায় বসে আনিসা নিজের ছোটবেলার কথা মনে করছিল। আমরা জানতে পারি এই সকল ঘটনা এমনি এমনি ঘটছে না। ওই সময় ইন্দোনেশিয়ায় কালো জাদুর প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছিল। প্রতি ঘরে ঘরে কালো জাদুর প্রভাব ছিল। এমনকি আনিসার নিজের বাবাও চাইছিল তার মায়ের পেটে থাকা বাচ্চাটিকে বলি দিতে, যাতে করে সে কালো জাদুর মাধ্যমে ধনী হতে পারে। তবে তার মা এতে কিছুতেই রাজি ছিল না, আর এই কারণেই সে সেখানেই নিজেকে শেষ করে দেয়। আর এই দৃশ্য আনিসা নিজের চোখে দেখেছিল। এখানে আমরা আরো একটা রহস্য জানতে পারি, আর সেটা হলো আনিসা প্রথম থেকে যে প্রেতাত্মা বা শয়তানি শক্তিকে দেখতে পায়, সে আসলে কোনো শয়তানি শক্তি না, হতে পারে তার মায়ের কারিন জিন। কেননা সে হুবহু তার মায়ের মতো দেখতে। সে ছোটবেলা থেকেই আনিসার আশেপাশে রয়েছে এবং তাকে পথ প্রদর্শন করছে। এখন পরদিন সকালে আমরা একটা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে এই পরিস্থিতিতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই মর্গে রাখা হয়েছিল সাত্রিওকে বাকি লাশের সাথে। সে ওই লাশের ব্যাগ থেকে নিজেকে বের করে নিয়ে আসে। আশেপাশে থাকা এই সকল নিষ্পাপ মানুষদের এই অবস্থা দেখে তার ভীষণ খারাপ লাগে। তবে এই মুহূর্তে এই লোকগুলোর কথা না ভেবে নিজের পরিবারের কথা ভাবতে হবে। তাই সে দ্রুত সেখানে থাকা একটা জ্যাকেট পরে নেয় এবং বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এদিকে স্টুডেন্টদের অবস্থা বেশ খারাপ ছিল। আনিসা বাইরে বসে বসে এইসব নিয়েই ভাবছিল। তখনই সেখানে সারা রাত পর ওস্তাদ বাকাস আসে। প্রথম থেকেই আনিসার তার উপর সন্দেহ হচ্ছিল, তাই সে তার কাছে গিয়ে সরাসরি তাকে কনফ্রন্ট করে। গতকাল রাতে সে কোথায় ছিল যখন সব স্টুডেন্টরা পচেস হয়ে যাচ্ছিল? উত্তরে বাগাস বলে সে পুলিশের সাথে মিলে প্রধানকে খুঁজছিল। এরপর আনিসা বলে যে নূরের মৃত্যুর সময় সে তাকে কূপের কাছে দেখেছিল। সে সেখানে দাঁড়িয়ে কি করছিল? এই প্রশ্ন শুনে ওস্তাদ বাগাস একটু ঘাবড়ে যায়। সে এই কথা জবাব না দিতে চাইলে আনিসা তার উপর বেশ ক্ষেপে যায়। তখনই সেখানে উম্মি রাতি চলে আসে। সে আনিসাকে শান্ত করে। আনিসা এখানে তাকে বলার চেষ্টাও করে যে এই সবকিছুর পেছনে ওস্তাদ বাগাস রয়েছে। তবে রাতির মনে হচ্ছিল নূরের মৃত্যুর পর থেকে আনিসা হয়তো বা এই সকল ঘটনা নিয়ে একটু বেশিই ভাবছে। তাই সে মনকে শান্ত করতে বলে এবং ওস্তাদদের উপর ভরসা রাখতে বলে। তারা সকলে চেষ্টা করছে তাদেরকে সুরক্ষিত রাখার। সে এখানে আনিসাকে বলে রান্নাঘর থেকে একটু পানি গরম করে নিয়ে আসতে। এখন দৃশ্য চলে যায় সাত্রিওর কাছে। তার গ্রামের পরিবেশও বেশ খারাপ ছিল। সেখানে গোরস্থানে লাশ আনা হচ্ছিল, তবে খবর দেওয়া হচ্ছিল না। কেননা যাদেরকে খুন করা হচ্ছিল তাদেরকে কালো জাদুকারী ভাবছিল সাধারণ মানুষেরা, তাই তাদেরকে কবর দিতে দেওয়া হচ্ছিল না গোরস্থানে। সেই সাথে তাদের জানাজাও করতে দেওয়া হচ্ছিল না। এই সকল পরিস্থিতি দেখতে দেখতে সাত্রিও গিয়ে পৌঁছায় তার বাড়িতে, যেখানে তার মা দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আরো বেশি ঘাবড়ে যায়। সে দরজা খুলতে ভয় পাচ্ছিল। পরবর্তীতে সে যখন দেখে এটা তার ছেলে, তখন সে দ্রুত তাকে ভেতরে টেনে নেয় এবং তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে সে এখানে কেন এলো। তখন সাত্রিও তার বাবার কথা জিজ্ঞাসা করলে তার মা সামনে পড়ে থাকা লাশটি দেখায়। তার মা গতরাত থেকেই লাশ পাহারা দিচ্ছে। যে লাশের এই অবস্থা দেখে সাত্রিও একদমই ভেঙে পড়ে। সে এখনই তার বাবার লাশ কবর দেওয়ার ব্যবস্থা করতে চাইছিল, তবে তার মা তাকে বারণ দেয়। যদি বাইরের কেউ এই ব্যাপারে জানতে পারে তাহলে সাত্রিওর উপরও হামলা হতে পারে। শুধুমাত্র তাই নয়, সদ্য মৃত এই সকল লাশকে তুলে নিয়ে গিয়ে কালো জাদুকারীরা ভয়ানকভাবে কালো জাদু করছিল। এ যেন যুদ্ধ চলছিল শিকারী এবং কালো জাদুকারীদের মধ্যে। দুই পক্ষই চরম ভয়ানক। সাত্রিওর মা কিছুতেই চাইছিল না তার বাবার লাশ কালো জাদুতে ব্যবহার করা হোক। যা শুনে সাত্রিও বলে তাহলে তার বাবাকে তারা ব্যাকইয়ার্ডে দাফন করবে, যে ব্যাপারটা কেউ জানবে না। রাতের অন্ধকারে সে নিজেই এই কাজ করবে। সে আর দেরি না করে ওই রাতেই তার বাবাকে দাফন করে এবং সেখানে একটা কলাগাছ পুঁতে দেয়, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। সে সেখানেই বসে কাঁদতে থাকে, তার বাবাকে চিরবিদায় জানায়। সে তার বাবাকে রক্ষা করতে না পারলেও ঠিক করেছিল যে সে তার মাকে ঠিকই রক্ষা করবে। তাই সে তার মাকে নিজের সাথে করে মাদ্রাসায় নিয়ে যেতে চাইছিল।
তার মায়ের সাথে কথা বলার সময় সে জানতে পারে যে তার বাবা কেন এইসবের শিকার হয়েছে। মূলত তার বাবা ইসলামিক পদ্ধতিতে মাঝে মধ্যে মানুষদেরকে সেবা প্রদান করার চেষ্টা করত। সে অনেকের চিকিৎসাও করেছিল, আর এ কারণেই মানুষ মনে করতে শুরু করে সেও হয়তোবা গোপনে কালো জাদু করত। আর এইভাবেই ভালো কাজের ফল সেই ভয়ানক মৃত্যুর মাধ্যমে পেয়েছে। এখন সাত্রিও তাকে তার সাথে যেতে বললে সে কিছুতেই রাজি হয় না। সে এই বাড়িতে থেকেই এই বাড়ি পাহারা দিতে চাইছিল এবং তার বাবার লাশকেও পাহারা দিতে চাইছিল, যাতে করে পরবর্তীতে সবকিছু থামার পর সাত্রিওর আসার মতো কোনো জায়গা থাকে। তা না হলে লোকজন এই সব কিছু কবজা করে নেবে। সে সাত্রিওকে আজ রাতের মধ্যেই মাদ্রাসায় ফিরে যেতে বলে, তার ভবিষ্যৎ সেখানেই। একথা বলেই সে সাত্রিওকে কোনোভাবে রাজি করে। সাত্রিও এখানে তার মায়ের কথা মেনে নেয় এবং রওনা দেয় মাদ্রাসার উদ্দেশ্যে। এদিকে মাদ্রাসায় আনিসা গিয়েছিল রান্নাঘর থেকে পানি আনতে, যেখানে রান্নাঘরে কর্মরত মহিলাটি তার কাছ থেকে বালতি নিয়ে পানি আনতে যায়। ওই সময় আনিসা দেখার চেষ্টা করে পাত্রে কি রান্না হচ্ছে, তবে পাত্রের ঢাকনা সরাতেই সে হতভম্ব হয়ে যায়। সেখানে কারোর কাটা মাথা ছিল, যা দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় ওই মহিলা তার কাছে আসে। তার দুই চোখ পুরোপুরিভাবে সাদা ছিল, তার উপরও হয়তোবা কালো জাদু করা হয়েছিল, যার প্রভাবে সে এখানে আনিসার সামনেই নিজের গলার ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে আনিসা ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে ওই সময় উম্মি রাতি ওস্তাদ সামিরের চিকিৎসা করছিল। হঠাৎই ঘরের লাইটটি বন্ধ হয়ে যায়। কিছু সময়ের মধ্যে সেখানে আনিসা চলে আসে তাকে ডাকতে। সে সেখানে রাতিকে না পেয়ে বেশ অবাক হয়। এমন সময় পাশের বেড থেকে কিছু আওয়াজ আসতে থাকে। সে সেদিকে গিয়ে পর্দা সরাতেই হতবাক হয়ে যায়। উম্মি পুরোপুরিভাবে ওই শয়তানের কবলে চলে গিয়েছিল। তার হাতে ছিল একটা কাঁচি, যেটা নিয়ে সে আনিসার সামনেই ভয়ানকভাবে রাতির প্রত্যেকটা আঙুল কাটতে শুরু করে, যা দেখে আনিসা অনেক বেশি ঘাবড়ে যায়। সে পালাতে যায়, তবে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যায়। সে দরজা খুলতে না পেরে জানালা দিয়ে পালাতে চাইছিল। এমন সময় রাতে এসে তার উপর হামলা করে। ওস্তাদ সামিরও সেখানে পোজেস অবস্থায় বসেছিল। এদিকে রাতে ওই কাঁচি নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করছিল। আনিসা আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর। এক পর্যায়ে দরজার কাছে পৌঁছে সে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে, যার ফলে এবার রাতির ভেতরে থাকা শয়তানের কষ্ট হতে থাকে। আয়াতুল কুরসি শুনে তার চোখ এবং মুখ থেকে রক্ত বের হচ্ছিল। সে যেন এটা সহ্য করতে পারছিল না, তাই সে কাঁচি নিয়ে নিজের কানের ভেতরেই ঢুকিয়ে দেয়, যার ফলে রাতের সেখানেই মৃত্যু ঘটে। তার এই অবস্থা দেখে আনিসা অনেকটা ভেঙে পড়ে। এই মুহূর্তে সে পুরোপুরি একা হয়ে পড়েছিল। সাত্রিও নেই, নূর এবং রাতিও মারা গিয়েছে। সে বুঝতে পারছিল না সে কি করবে। এমন সময় তার মায়ের ওই কারিন জিন আবারও তার কানের কাছে এসে প্রধানের ঘরে যেতে বলে। এবার আনিসা ঠিক করে যে সে ঠিকই ভেতরটা চেক করবে। তখনও ওই ঘরের দরজা বন্ধ ছিল, তাই সে পেছনে থাকা ফাঁকা জায়গা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করে, যেখানে সে ভেতরে এমন কিছু দেখতে পায় যা দেখে সে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে তখনই দৌড়ে চলে যায় ওস্তাদ বাগাসের কাছে এবং তাকে গিয়ে বলে প্রধানের রুমটা চেক করতে। বাগাস এখানে আনিসার কথাই একদমই গুরুত্ব দিচ্ছিল না। তার মনে হচ্ছিল আনিসা শুধু শুধু এক একজনের উপর আঙুল তুলছে। এরই মাঝে সেখানে ওস্তাদ রিদওয়ানও চলে আসে। তারও মনে হচ্ছিল প্রধানের ঘর চেক করা উচিত হবে না, কেননা সেটা তার প্রাইভেট রুম, সেখানে অনেক কিছু থাকতে পারে। এই মুহূর্তে সে এখানে উপস্থিত নেই। তবে এরই মাঝে সাত্রিও সেখানে ফিরে আসে। সে বলে আনিসা ঠিকই বলেছে, তাদের কোনো কিছুই ফেলনা ভাবা উচিত হবে না। এই মুহূর্তে প্রধান এখানে থাকলে সে নিজেও হয়তোবা এটাই বলতো, ফলে বাগাস এবং রিদওয়ান কিছু বলতে পারে না। আনিসার পিছু পিছু সাত্রিও এবং কয়েকজন স্টুডেন্টও চলে যায় প্রধানের রুমের সামনে, যেখানে আনিসা আগে থেকেই তালা ভাঙার চেষ্টা করছিল। সাত্রিও কোনোভাবে দরজা ভেঙে ফেলে, আর এরপর ভেতরে ঢুকতেই তারা হতবাক হয়ে যায়। ভেতরে পচা গন্ধ ছিল, সেই সাথে এক কর্নারে ছিল কালো জাদুর সব জিনিসপত্র। অর্থাৎ যে এই মাদ্রাসায় কালো জাদু করছিল সে এই রুমে এসেই কালো জাদু করছিল। আনিসা সেখানে থাকা একটা মাটির কলসি ভেঙে ফেলে। এরই মাঝে সেখানে ওস্তাদ বাগাসও চলে আসে। আনিসা এবার তাকে প্রশ্ন করতে শুরু করে যে সে তাকে 2 বার দেখেছে কালো জাদুর জিনিসপত্র রাখতে। উত্তরে বাগাস বলে সে আশেপাশে ওই জিনিসগুলো পেয়েছিল, এ কারণেই সেগুলো সরানোর চেষ্টা করছিল। সে সকলকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল।
এছাড়া এই ঘরের চাবি তার কাছে বাদেও রিদওয়ানের কাছেও আছে। তারা কেন শুধুমাত্র তাকেই সন্দেহ করছে? তবে স্টুডেন্টরা তো ওস্তাদ বাগাসকেই অপরাধী হিসাবে ধরে নিয়েছিল, তাই তারা তাকে নিয়ে গিয়ে বেঁধে রাখে। এখন যে পরিস্থিতি হয়েছে তাতে তারা রিদওয়ানের উপরও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছিল না। তাই সাত্রিও এবং আনিসা চলে যায় রিদওয়ানের ঘর চেক করতে, এবং সাত্রিও তার বাকি 3 বন্ধুকে বলে অন্য সকল ওস্তাদ এবং উম্মিদের রুম চেক করতে। এরই মাঝে হলরুমের লাইট বন্ধ হয়ে যায়, যা দেখে তারা আর দেরি করে না। সকলকে সাবধানে থাকতে বলে তারা বেরিয়ে পড়ে। তবে তারা যাওয়ার সময় ওই 3 বন্ধুর মধ্য থেকে একজন হঠাৎ করেই কিছু ফিসফিসানির আওয়াজ শুনতে পায়, যেটা ফলো করতেই তার সামনে চলে আসে গলা কাটা ওই লাশ, যা দেখে সে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে বাকি 2 বন্ধু তার কাছে আসতে যায়। তবে এরই মাঝে তার সামনে চলে আসে আরও একটা লাশ, যে লাশ আক্রমণ করে তার উপর এবং তাকে নির্মমভাবে হত্যা করে। 2 বন্ধু যখন তাকে এই অবস্থায় দেখে তখন তারা ভীষণভাবে ভেঙে পড়ে। তারা দ্রুত তাকে নিয়ে যায় হলরুমে, যেখানে ওস্তাদ বাগাসের সাহায্য তারা নেয়। ওস্তাদ বাগাসকে খুলে দেওয়া হলে সে দেখে জানায় ছাত্রটি মারা গিয়েছে। এমন সময় সেখানে জ্বালানো ল্যাম্পগুলো আপনা আপনি নিভে যায়, যা দেখে স্টুডেন্টরা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ওস্তাদ বাগাস দ্রুত সকল দরজা বন্ধ করে দিতে বলে। স্টুডেন্টরাও তাই করে। অন্যদিকে আমরা সাত্রিও এবং আনিসাকে দেখতে পাই, যারা দুজন চলে গিয়েছিল ওস্তাদ রিদওয়ানের রুমের সামনে। তারা ওই ঘরের তালা খোলার চেষ্টা করছিল। এক পর্যায়ে সাত্রিও পাথর দিয়ে আঘাত করে করে তালাটি ভেঙে ফেলে, আর এরপর সে ভেতরে প্রবেশ করে, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। এরই মাঝে ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। আনিসা বাইরে থেকে চেষ্টা করতে থাকে দরজা খোলার। সাত্রিও চেষ্টা করছিল, তবে দরজা কিছুতেই খোলে না। এমন সময় আনিসার চোখ পড়ে পেছনের ঘরের সামনে, যেখানে দাঁড়িয়ে ছিল তার মায়ের কারিন জিন, যাকে এইভাবে দেখে সে বুঝতে পারে সেখানে নিশ্চয়ই কোনো কিছু আছে। তাই সে সাত্রিওকে সেখানেই রেখে চলে যায় ওই ঘরের সামনে। সে দরজার ছোট ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করতে থাকে। তখনই সে হতবাক হয়ে যায়। ভেতরে বসে কেউ একজন কালো জাদু করছিল। এটা দেখে সে দ্রুত সেখান থেকে চলে যাবে। ঠিক তখনই লোকটির হাতের ইশারাতেই দরজা খুলে যায় এবং আনিসা ভেতরে যেয়ে পড়ে। এখানে আমরা লোকটির হাতে একটা পুতুল দেখতে পাই, যে পুতুলটি দিয়ে সে আনিসাকে কন্ট্রোল করতে শুরু করে। আনিসা আস্তে আস্তে হাওয়ায় ভাসছিল। তার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাকে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে আঘাত করছিল ওই লোকটি। আর এই লোকটি আর কেউ নয়, বরং ছিল ওস্তাদ রিদওয়ান। হ্যাঁ, ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা ওস্তাদ রিদওয়ানই ছিল এই সব কিছুর পেছনে। সে প্রথম থেকেই এই সব কিছু করছিল। সে আসলে ছিল শয়তানের পূজারী। আনিসা যখন জিজ্ঞাসা করে যে তাদের অপরাধ কি ছিল, তখন রিদওয়ান বলে তারা শুধুমাত্র ভুল সময়ে ভুল জায়গায় ছিল, এই হলো তাদের অপরাধ। সে প্রথম রাতেই ওই 2 জন ওস্তাদকে মেরেছে এবং প্রধানকে গায়েব করেছে কোনো এক শয়তানি উদ্দেশ্যে। মূলত সে শয়তানকে এই পৃথিবীতে ডাকতে চাইছিল, যাতে করে সে ভয়ানক কিয়ামতের সৃষ্টি করতে পারে। আর এই উদ্দেশ্যেই বাকি কালো জাদুকারীরাও কাজ করছিল। অর্থাৎ তাদেরকে আটকানোর জন্য যে শিকারীরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে না। 2 পক্ষই আসলে ভয়ানক। রিদওয়ান এখানে আনিসার পুতুলে আঘাত করছিল, যার ফলে আনিসাও ভীষণভাবে কষ্ট পাচ্ছিল। আনিসা আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলে ওস্তাদ রিদওয়ান বলে এতে কোনো লাভ হবে না। সে আনিসাকে খুব শীঘ্রই মৃতদের দলে অন্তর্ভুক্ত করতে চলেছে। একথা বলে সে মুখে রক্ত নিয়ে কিছু পুতুলের উপর ছুঁড়ে মারে, যার ফলে মাদ্রাসায় মৃত ওই লাশগুলোকে দেখা যায়, যেগুলো এখন রিদওয়ানের নিয়ন্ত্রণে ছিল। তারা এখন হলরুমের চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল, যা দেখে ভেতরে থাকা স্টুডেন্টরা ভীষণভাবে ভয় পেয়ে যায়। ওস্তাদ বাগাস এখানে সকলকে বলে একত্রিত হয়ে দোয়া করতে, এই শয়তানি শক্তিকে হার মানাতে। সকলে একত্রিত হয়ে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। ওই সময় আপনা আপনি আশেপাশের দরজাগুলো খুলতে থাকে। দেখা যায় সব লাশগুলো ভেতরে আসার জন্য প্রস্তুত। এই ভয়ানক পরিস্থিতিতে ওস্তাদ বাগাসও বুঝতে পারছিল না যে সে স্টুডেন্টদেরকে কিভাবে বাঁচাবে। শুধুমাত্র এক মনে সে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছিল। এদিকে সাত্রিও ওই ঘরের দরজা কোনো মতে খুলে ফেলে। সেই সাথে সে চলে আসে ওস্তাদ রিদওয়ান যে ঘরে ছিল সেখানে। ওস্তাদ রিদওয়ান তার জন্য প্রস্তুত ছিল না।
যে কারণে সে তার কোনো পুতুল বানায়নি। ফলে সে তাকে আঘাত করতে আরম্ভ করে। এদিকে আনিসা তখনও পর্যন্ত দেওয়ালের সাথে আটকে ছিল। সাত্রিও এখানে সমানে রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে চলেছিল। এক পর্যায়ে রিদওয়ান তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে সাত্রিও কোনো মতে তাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আনিসা বলে সেখানে থাকা ওই কালো জাদুর হাড়িটি ভেঙে ফেলতে। সুযোগ বুঝে সাত্রিও তাই করে। সে ওই হাড়িটি জোরে আছাড় মেরে ভেঙে ফেলে, যার ফলে সকল কালো জাদুর প্রভাব কেটে যায়। আনিসা মাটিতে এসে পড়ে, সেই সাথে ওই লাশগুলো নিষ্ক্রিয় হয়ে মাটিতে ঢলে পড়ে, যার ফলে ওস্তাদ বাগাজ এবার হাঁপ ছেড়ে বাঁচে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। এদিকে সাত্রিও দ্রুত আনিসাকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে গিয়েই সে ওই ঘরের দরজায় তালা দিয়ে দেয়, যাতে করে রিদওয়ান পালাতে না পারে। এরই মাঝে সেখানে চলে আসে ওস্তাদ বাগাজ এবং আলী। তারা তাদেরকে সবকিছু খুলে বলবে, তার আগেই আমরা দেখতে পাই আকাশ থেকে আগুনের এক গোলা ছুটে আসছে ওই ঘরের দিকে। সাথে সাথে ভেতরে থাকা কালো জাদুর সব জিনিসে আগুন ধরে যায়। আগুন লেগে যায় রিদওয়ানের চারিপাশে। এ যেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত গজব ছিল, যে গজবে ঝলসে যায় রিদওয়ান। তার পুরো শরীর গলে গলে পড়তে থাকে। সেই সাথে এই আগুনে ধ্বংস হয়ে যায় কালো জাদুর সব জিনিসপত্র। আর এর ফলে একে একে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সুস্থ হয়ে ওঠে ওস্তাদ সামিরও। এই ঘটনায় নিহত সকলকে একে একে কবর দেওয়া হয় মাদ্রাসার পাশেই। তবে সাত্রি এবং আনিসার কথা থেকে আমরা জানতে পারি এখনো পর্যন্ত প্রধানের কোনো রকম খোঁজ তারা পায়নি। তারা শুধুমাত্র ওস্তাদের সুরক্ষার জন্যই দোয়া করছিল। সেই সাথে দোয়া করছিল এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে। সাত্রিও সেখান থেকে উঠে চলে যায়। তবে আনিসা সেখানেই বসে থাকে তার মায়ের কারিন জিনের সাথে। এখন আর এই জিনকে দেখে সে ভয় পাচ্ছিল না, কেননা সে জানতো সে তাকে সাহায্য করার জন্য এখানে আছে। আর এরই সাথে শেষ হয়ে যায় এই গল্পটি। এটি আসলে বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। সত্যি ইন্দোনেশিয়ায় এরকম একটা সময় এসেছিল যখন এই কালো জাদুকারীর প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এই ভয়াবহতা কমাতে কিছু শিকারী দল নেমেছিল, যাদের শিকার হয়েছিল নিষ্পাপ মানুষেরাও। আর ওই সময়ে ভয়ানক এই দুর্ঘটনার মাঝেই মাদ্রাসায় ঘটেছিল এরকম একটা ঘটনা। যদিও বাস্তবে যে মাদ্রাসায় ঘটেছিল অথবা যাদের সাথে ঘটেছিল তাদের নাম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তবে এই ঘটনা সত্যিই ঘটেছিল। তো বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।